নসিকগ্রাম হাই স্কুল। মাইক্রোফোন অন করে বলতে পার। ওকে। দোয়ারবাসিনী গার্লস। ডিএনএ তে অ্যাডেনিন কার সাথে বেস পেয়ারিং করে? বই না দেখে। স্যার, হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার, গুয়ানিন। না, একটা তো চলেই গেল অ্যাডেনিনের থেকে। গুয়ানিনের সাথে করে না। অ্যাডেনিন হচ্ছে গিয়ে থায়ামিনের সাথে করে, আর গুয়ানিন হচ্ছে গিয়ে আচ্ছা বসো, ঠিক আছে। করতে গুয়ানিন এবং সাইটোসিন, এদের মাঝখানে কি ধরনের বন্ডিং থাকে কেউ বলতে পারবে? কতগুলো বন্ড থাকে এদের মধ্যে? গুয়ানিন সাইটোসিনের সাথে পেয়ারিং করে, যেহেতু ডিএনএ ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড ডবল স্ট্র্যান্ডেড একটা স্ট্রাকচার, মানে দ্বিতন্ত্রী। দ্বিতন্ত্রীর একটা দিকে যদি গুয়ানিন থাকে, তার উল্টো দিকের যে স্ট্র্যান্ডটা রয়েছে সেটাতে সাইটোসিন থাকবে। তো এই গুয়ানিন এবং সাইটোসিনের মাঝখানে ডবল বন্ড থাকে না ট্রিপল বন্ড থাকে? এনিওয়ান? বোরাই বালিকা বিদ্যা মন্দির, দর্বশিনী, নসিগ্রাম, এনিওয়ান? গুয়ানিন এবং সাইটোসিনের মধ্যে কতগুলো বন্ড থাকে? হ্যাঁ বলো, দেখে নিয়ে খোঁজাখুঁজি করে বলো। মাইক্রোফোন অফ আছে। স্যার, ট্রিপল বন্ড। হ্যাঁ, তিনটে বন্ড থাকে, ট্রিপল বন্ড থাকে, আর অ্যাডেনিন আর থাইমিনের মাঝখানে ডবল বন্ড থাকে। হ্যাঁ বসো, ঠিক আছে। আচ্ছা, নসিগ্রাম হাই স্কুল। আচ্ছা, বোরাই বালিকা বিদ্যা মন্দির। এবারে বোরাই বালিকা বিদ্যা মন্দির, ডিএনএ এবং আরএনএ এর মধ্যে যে যে কোনো দুটি পার্থক্য বলো, গঠনগত পার্থক্য। ডিএনএ এবং আরএনএ এর মধ্যে এই দুটোর গঠনের কি পার্থক্য রয়েছে, যে কোনো দুটি? একজন হাত তুলেছে। হ্যাঁ স্যার, বলো। ডিএনএ তে ডিঅক্সিরাইবো নিউক্লিক শর্করা থাকে। ডিঅক্সি রাইবোজ শর্করা থাকে। হ্যাঁ। আর নিউক্লিক আরএনএ মানে তে অ্যাসিড। হ্যাঁ। আর আরএনএ তে রাইবোজ শর্করা থাকে। রাইবোজ শর্করা একটা হলো, গুড। আর ডিএনএ দ্বিতন্ত্রী এবং প্যাচালো, আরএনএ একতন্ত্রী। আচ্ছা, গুড। এই দুটো ছাড়া আর কেউ কিছু বলবে? আর কেউ কোনো অ্যাড করবে, কোনো পার্থক্য? ওকে, বসে যাও। ঠিক আছে, গুড। এই দুটো ছাড়া আর কোনো পয়েন্ট? এনিওয়ান? যে কোনো স্কুল, এটা ছাড়া আরএনএ এবং ডিএনএ এর মধ্যে আর কোনো পার্থক্য? পুরো গ্রুপ ডিসকাশন করে পড়াশোনা হচ্ছে, ভেরি গুড। পুরো আলোচনা করে নেওয়া হচ্ছে সবাই মিলে, 5-6 জন মিলে। তারপরে হচ্ছে গিয়ে রেসপন্স করা হচ্ছে, টিম এফার্ট দেখতে পাওয়া যাচ্ছে। ওকে। একটাতে হচ্ছে গিয়ে বেস পেয়ারিং আরো অজস্র রয়েছে, যেমন হচ্ছে গিয়ে একটাতে ইউরাসিল থাকে আরএনএ তে, আর একটাতে হচ্ছে গিয়ে থাইমিন থাকবে। তো এই ধরনের পিরিমিডিন বেসটায় তো এরকম অজস্র পার্থক্য রয়েছে। ওকে, আজকে আমি অলরেডি আরেক দুটো স্কুল জয়েন করেছে। আজকের ক্লাসটা তাহলে আমরা এখন স্টার্ট করছি, ঠিক আছে? রোজ হচ্ছে কি একটুখানি করে আমরা আগের দিনের ক্লাস নিয়ে আলোচনা করব, তারপরে আমরা পরবর্তী ক্লাস স্টার্ট করব। আজকের আমাদের ক্লাসের হচ্ছে গিয়ে বা আলোচনার বিষয়বস্তু হচ্ছে
আমরা ডিএনএ এর স্ট্রাকচার নিয়ে বা আরএনএ এর কিছু সহজ স্ট্রাকচার নিয়ে যখন আলোচনা করেছি, এইগুলো করার উদ্দেশ্য ছিল কারণ আমরা তারপরে যেটা বুঝতে চাইছি সেটা হচ্ছে গিয়ে কোষ চক্র এবং কোষ বিভাজন। এইটা বুঝতে গেলে ক্রোমোজোম এবং ডিএনএ আরএনএ সম্বন্ধে একটু বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের বিষয়বস্তু হচ্ছে গিয়ে কোষ চক্র, যেটাকে ইংলিশে বলা হয় সেল সাইকেল। সাইকেল বা চক্র। সেল মানে কোষ। তো কোষ চক্র কাকে বলে? কোষের একটা নতুন অপত্য কোষ তৈরি হওয়ার পরে সেটার বৃদ্ধি ঘটা এবং সেটা বিভাজিত হওয়ার পূর্ববর্তী সময় পর্যন্ত যে ঘটনাগুলো ঘটছে এবং বিভাজিত হচ্ছে, এই পুরো ঘটনাক্রমটাকে একত্রে নিয়ে বলা হচ্ছে একটা কোষ, একটা সাইকেল চলছে, একটা চক্রাকার পদ্ধতি ক্রমশ চলছে। কোষের বৃদ্ধি হচ্ছে, নতুন কোষ তৈরি হচ্ছে, কোষের বৃদ্ধি হচ্ছে, কোষ বিভাজিত হচ্ছে, আবার সেই যেটা বিভাজিত হয়ে নতুন কোষ তৈরি হলো সে তার আবার বৃদ্ধি হলো এবং সে আবার বিভাজিত হলো। তাহলে এই যে ঘটনার ক্রমটা ঘটছে এর বেশ কিছু পর্যায় আছে। পর্যায়গুলো বিভিন্ন পর্যায় বা ডিফারেন্ট ফেজেস অফ সেল সাইকেল। কোষ চক্রের বিভিন্ন পর্যায়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এনিওয়ান, কোষ চক্রের কটি পর্যায়? নিমপিট রামকৃষ্ণ বিদ্যাভবন, কোষ চক্রের পর্যায়গুলো কেউ বলতে পারবে কি কি পর্যায় কোষ চক্রকে ভাগ করা হয়? স্যার দুটি। দুটি। ওকে, কি কি? ইন্টারফেজ আর মাইটোটিক ফেজ। গুড, বসে যাও। কারেক্ট। কোষ চক্র বা সেল সাইকেল তার হচ্ছে গিয়ে প্রধানত দুটি পর্যায়ে ভাগ করা হয়। একটা হচ্ছে ইন্টারফেজ আর পরবর্তীটাকে বলা হয়, আরেকটিকে বলা হয় মাইটোটিক ফেজ। ইন্টারফেজটা হচ্ছে গিয়ে বৃদ্ধির দশা। বেসিক্যালি যে সময় কোষ বিভাজিত হবে না কিন্তু বিভাজনের জন্য যা যা দরকার সেই সমস্ত ঘটনাগুলো ঘটবে কোষের মধ্যে এবং কোষটা বিভাজিত হওয়ার জন্য রেডি করবে, নিজেকে প্রিপেয়ার করবে। আর মাইটোটিক ফেজ, যেমন তোমরা কোষ বিভাজনে পড়েছো, অ্যামাইটোসিস পদ্ধতি, মাইটোসিস পদ্ধতি, মিওসিস পদ্ধতি, বিভিন্ন ধরনের কোষ বিভাজনের পদ্ধতি রয়েছে। নির্ভর করছে কোন ধরনের কোষে সেই বিভাজনটা হচ্ছে। তো সেটার উপর নির্ভর করে বা ওখান থেকে ইন্সপায়ার্ড হয়ে বেসিক্যালি কোষ চক্রের আরেকটা দশাকে বলা হয় বিভাজন দশা, বা যেটাকে ইংলিশে বলা হচ্ছে মাইটোটিক ফেজ বা শর্টে এম ফেজ বলা হয়। যেটা হচ্ছে কি বিভাজন দশা। একটা হচ্ছে গিয়ে বৃদ্ধির দশা, যেটা হচ্ছে কি বেসিক্যালি যেখানে বৃদ্ধি হবে, কোষ পরিণত হবে, সেটা হচ্ছে ইন্টারফেজ এবং মাইটোটিক ফেজ। কিন্তু ইন্টারফেজ আবার তিনটে দশায় বিভক্ত, তিনটে পর্যায়ে রয়েছে। সেই পর্যায়গুলো কি কি? একটাকে বলা হয় G1, তার ঠিক পরের দশাটাই হচ্ছে গিয়ে পর্যায়টা হচ্ছে S, এবং তার পরবর্তীটা হচ্ছে G2। জি বা যেটাকে বলা হয় বেসিক্যালি গ্রোথ, ঠিক আছে? অনেক সময় জিটাকে ইন্ডিকেট করা হয় গ্রোথ, মানে বৃদ্ধি হবে বেসিক্যালি বেশ কিছু জিনিসের। এস হচ্ছে এস দশা, তোমরা হয়তো পড়েছো, যেটা হচ্ছে সংশ্লেষ বা সিনথেসিস বলা হয়, ঠিক আছে? অনেক সময় সিনথেসিস ফেজ। আর হচ্ছে গিয়ে G2, যেটা বেসিক্যালি গ্রোথ টু বলা হয়, মানে আবার কিছুটা তৈরি হলো দিয়ে আবার কিছুটা বাড়লো। তো এই G1, S, G2 এই দশাগুলো কি কি ঘটনা ঘটে এগুলো আমরা ডিটেলে আস্তে আস্তে আলোচনা করব। তার মানে একটা নতুন অপত্য কোষ প্রথমে হচ্ছে গিয়ে কিসের থ্রু দিয়ে যাবে? G1 এর থ্রু দিয়ে যাবে। একটা অপত্য কোষ প্রথমে কোথায়? G1 এ থাকবে। G1 থেকে তারপরে সেটা ঢুকবে এস দশাতে, এস ফেজেতে। তারপরে সেটা যাবে G2 তে। G2 তে যদি কোষ মনে করে যে কোষের মধ্যে সবকিছু ঠিকঠাক আছে, এই ঠিকঠাক কথাটা মানে কি? যে কোষের বৃদ্ধি পর্যাপ্ত পরিমাণে হয়েছে, কোষ হচ্ছে গিয়ে বিভাজিত হওয়ার জন্য প্রস্তুত। সেই প্রস্তুতটা কিভাবে বোঝে? তার নিজস্ব কিছু ক্রাইটেরিয়া রয়েছে, যে কোষের মধ্যে প্রত্যেকটি অঙ্গাণু যথেষ্ট পরিমাণে রয়েছে কিনা, কোষের মধ্যে পুষ্টি উপাদান যথেষ্ট পরিমাণে রয়েছে কিনা,
তখনই গিয়ে সে নতুন কোষকে বা একটা পরিণত কোষ দুটো কোষে ভাগ হতে পারে। এই G2 দশাতে হচ্ছে কি সেইগুলো হচ্ছে কি চেক করে কোষ। যদি দেখে যে G2 দশায় সবকিছু ঠিক আছে, তাহলে তার পরবর্তী দশাটা হচ্ছে মাইটোটিক ফেজ। মাইটোটিক ফেজ আবার দুটো দশায় বিভক্ত, দুটো পর্যায়ে। সেটা হচ্ছে কি একটা ক্যারিওকাইনেসিস বলা হয়, আর লাস্টেরটাকে বলা হয় সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস হচ্ছে গিয়ে বিভাজন দশা, মাইটোটিক ফেজটা। তো ক্যারিওকাইনেসিস হচ্ছে নিউক্লিয়ার বিভাজন। নিউক্লিয়াসের মধ্যে যে উপাদানগুলো রয়েছে, বা যে আমাদের কোষের মধ্যে একটাই মাত্র নিউক্লিয়াস রয়েছে, সেই নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে দুটো নিউক্লিয়াস তৈরি করে। মানে কিরকম হয়ে যায়, একটা বড় একটা কোষের মধ্যে দুটো নিউক্লিয়াস তৈরি করবে। এই অবস্থাটা পর্যন্ত হচ্ছে ক্যারিওকাইনেসিস। সাইটোকাইনেসিস কি, এইখান থেকেও এটা আলাদা হয়ে যাবে এবং এখান থেকেও এইটা হচ্ছে কি আরেকটা কোষ তৈরি করবে। একটা কোষ, উপরেরটা আরেকটা কোষ। সেটা হচ্ছে সাইটোকাইনেসিস। সাইটো মানে কি, সাইটোপ্লাজম থেকে কথাটা আসছে। সাইটো কোথা থেকে আসছে, সাইটোপ্লাজম। মনে রাখা খুব খুব সহজ। সাইটোকাইনেসিস হচ্ছে সাইটোপ্লাজম বিভাজিত হবে, ক্যারিওকাইনেসিস হচ্ছে নিউক্লিয়াস। প্রথমে তো নিউক্লিয়াস ভাঙবে, তবে গিয়ে সাইটোপ্লাজম আলাদা হতে পারে। নাহলে যদি নিউক্লিয়াস বিভাজিত হওয়ার আগে যদি সাইটোকাইনেসিস হতো, কি হতো, তাহলে খুব একটা ইন্টারেস্টিং জিনিস হতো। একটা দিকে হচ্ছে কি কোষের মধ্যে নিউক্লিয়াস থাকতো, আর একটা দিকের কোষের মধ্যে কোনো নিউক্লিয়াস নেই, কারণ সব নিউক্লিয়াস একদিকে চলে গেছে, একটা কোষ নিয়ে নিয়েছে। সেই কারণে কি প্রথমে নিউক্লিয়াসটা বিভাজিত হয়, তারপরে সাইটোপ্লাজমটা বিভক্ত হয়ে যায়। ঠিক আছে? তাহলে এই চারটে, এই ইন্টারফেজের তিনটে পর্যায় এবং মাইটোসিস ফেজের দুটো পর্যায়, এগুলোকে আমরা একটু ডিটেলে আলোচনা করব। নেক্সট যেটা আসে, এই ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়ার বিভাজন, তোমরা এখন হয়তো তোমাদের বইতে দেখতে পাবে এটাকে চারটে পর্যায়েতে আবার ভাগ করা হয়েছে, ফেজ বাই ফেজ। মানে G2 পরে দশাটা হচ্ছে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, লাস্টেরটা টেলোফেজ। টেলোফেজ হওয়ার পরে তারপরে হবে সাইটোকাইনেসিস। যেই সাইটোকাইনেসিস হয়ে গেল মানে নতুন দুটো অপত্য কোষ তৈরি হলো। নতুন দুটো হচ্ছে গিয়ে অপত্য কোষ তৈরি হলো, একটা হচ্ছে গিয়ে নিউক্লিয়াস আর একটা হচ্ছে গিয়ে নিউক্লিয়াস রয়েছে। সেই নতুন অপত্য কোষগুলো আবার কি হবে, সে আবার G1 দশা থেকে চলে যাবে। G1, G1 এর পরবর্তী এস, এস এর পরবর্তী G2, G2 এর পরেরটা প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, তারপরেরটা টেলোফেজ, এবং টেলোফেজ থেকে আবার সাইটোকাইনেসিস। এই ঘটনাটা চক্রাকার পদ্ধতিতে ক্রমশ হচ্ছে গিয়ে ঘটেই চলেছে মানুষের শরীরে, বা বিভিন্ন উদ্ভিদ বা বিভিন্ন লোয়ার অ্যানিমাল যদি দেখা হয়, তাদের মধ্যে কখনো কখনো ঘন্টায় বা দিন, এই রকম সময়তে কিন্তু প্রত্যেকটা কোষ, শরীরের বিভিন্ন কোষ কোষ বিভাজনের থ্রু দিয়ে যাচ্ছে, মানে সেটা বিভাজিত হচ্ছে। কিছু কোষ হচ্ছে গিয়ে একটা থেকে দুটো হচ্ছে, আবার কিছু কোষ মারাও যাচ্ছে। তো সেই কারণে কি হয়, ক্রমাগত বিভিন্ন আমাদের শরীরের মধ্যে, উদ্ভিদের শরীরের মধ্যে ক্রমাগত হচ্ছে গিয়ে, পার্টিকুলারলি ভাজক কলায়, ভাজক কলার মধ্যে কি হয়, যেহেতু ওটাকে প্রচন্ড দ্রুত হারে বৃদ্ধি করতে হয়, ভাজক কলা তার জন্য মেইন কাজ, যেটা প্রধান কাজ, সেই কারণে কি হয়, ওইসব ভাজক কলার মধ্যে কোষ বিভাজন প্রক্রিয়াটা প্রচন্ড দ্রুত হারে হয়। ঠিক আছে? ওকে। তাহলে এটাকেই যদি চক্রাকার পদ্ধতিতে দেখা হয়, তাহলে আমরা একটু আগে যেটা আলোচনা করলাম, G1 দশা, এস দশা, এস ফেজ, G2, তারপরে এম। এম আবার কটা ভাগে বিভক্ত, এম এর আবার চারখানা দশা রয়েছে, প্রফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। তারপরে আবার কোষ কিসে ঢুকে যাবে, আবার G1 এ ঢুকে যাবে, G1 থেকে আবার এসে চলে যাবে। এই ঘটনা ক্রমাগত ঘটে চলেছে। তাহলে এবারে কোশ্চেনটা আসছে, এবারে ধরে নেওয়া যাক একটা নতুন অপত্য কোষ তৈরি হয়েছে, তাহলে সেই অপত্য কোষটার কি হবে, G1 দশার মধ্যে দিয়ে যাবে। তাহলে এবারে আমাদের যেটা জানতে হবে, G1 দশায় কি কি ঘটনা ঘটে। তোমাদের এটা মনে রাখতে হবে, G1 দশায় কি কি ঘটনা ঘটে। G1 দশায় প্রধানত কোষটা আকারে ছোট থাকে। নতুন অপত্য কোষ, যেমন একটা শিশু, বাচ্চা জন্মেছে, সে তো প্রথমেই হচ্ছে গিয়ে একটা প্রাপ্তবয়স্ক মানুষের মতো তার দৈহিক গঠন হয় না,
তাহলে কি তারা আকারে আকৃতিতে ছোট থাকে, সেগুলোর কি হয়, বৃদ্ধি হয়। ঠিক একই রকম প্রত্যেকটি কোষেরও প্রথমে যখন অপত্য কোষ তৈরি হয় সেটার আকৃতি আকারে এবং তার মধ্যে যে উপাদানগুলো রয়েছে সেগুলো অনেক কম পরিমাণে থাকে, যেহেতু ওই উপাদানটাকে দুটো কোষকে ভাগ করে দিতে হয়েছে, তো অপত্য কোষে সেটা কম পরিমাণে থাকে। তাহলে জীবন দশায় কোষ অঙ্গাণু তৈরি হয়, মাইটোকন্ড্রিয়া তৈরি হয়, রাইবোজোম তৈরি হয়, গলগি বডি তৈরি হয়, এই ধরনের বিভিন্ন কোষ অঙ্গাণু জীবন দশাতে তৈরি হয়। কারণ জীবন দশাতে কোষ যদি যখন বৃদ্ধি হবে তার মধ্যে প্রোটিন তৈরিও বেশি করতে হবে, তার জন্য কি দরকার পড়বে, রাইবোজোমের দরকার পড়বে। সেই প্রোটিনটাকে বাইরে পাঠানোর জন্য বা সেটাকে প্রসেস করার জন্য যে প্রোটিনটা ঠিকঠাক তৈরি হচ্ছে কিনা তার জন্য কি দরকার পড়বে, যেমন একটা রান্না করতে গেলে শুধু তো আনাজ থাকলে হয় না, তার সাথে কি দরকার পড়বে, একটা হয়তো হাঁড়ি কড়া, তার সাথে হচ্ছে কি একটা আগুনের দরকার পড়বে সোর্স, সেটা যেটাই হোক না কেন, কিন্তু একটা এইরকম যেমন বিভিন্ন উপাদানের দরকার পড়ে, ঠিক একই রকম ভাবে জীবন দশাতেও কোষ চেক করবে নিউট্রিয়েন্ট তার মধ্যে পুষ্টিগুণ ঠিকঠাক আছে কিনা, গ্রোথ ফ্যাক্টর যথেষ্ট পরিমাণে আছে কিনা, আর অত্যন্ত গুরুত্বপূর্ণ কোষটার মধ্যে যে নিউক্লিয়াস যেহেতু বিভাজিত হয়েছে, কোষের যে ডিএনএটা নিউক্লিয়াসের মধ্যে উপস্থিত, সেই ডিএনএটার মধ্যে কোনো প্রকার ড্যামেজ আছে কিনা। ড্যামেজ মানে কি, ডিএনএটা বেঁকে গেছে, ও তো এমনি পেঁচানো, ও তো এমনি বেঁকে আছে, ওই বেঁকা ওই রকম নয় ড্যামেজ। ড্যামেজ বলতে কি রকম, আগের দিনকে একবার বলেছিলাম, ওর মধ্যে কোনো মিউটেশন আছে কিনা, মানে মিউটেশন হয়েছে কিনা, বা ডিএনএ এর কোনো একটা মাঝখানের অংশ হয়তো ডিলিট হয়ে গেছে, নেই, দিয়ে পরবর্তী আর একটা অংশ জুড়ে গেছে, তো সেই ধরনের ঘটনা কোন রকম ভাবে ঘটেছে কিনা, বা এই ধরনের জিনিসগুলো হচ্ছে কি চেক করে কোষ। যদি দেখে যে ডিএনএ ড্যামেজ রয়েছে, তাহলে কি করবে, কোষটা কিন্তু তার পরবর্তী দশা জি1 থেকে এস দশায় কিন্তু যাবে না। যদি দেখে যে ডিএনএ ড্যামেজ রয়েছে, তাহলে জি1 থেকে এস তে যাবে না, চেষ্টা করবে কোষ সেই ড্যামেজটাকে রিপেয়ার করার। তারও পদ্ধতি রয়েছে, ভাবো একটা ডিএনএ তার মধ্যে একটা যদি নিউক্লিওটাইড ড্যামেজ হয়ে যায়, কোষ সঙ্গে সঙ্গে চেষ্টা করে সেটাকে রিপেয়ার করার, কিন্তু কোনো কারণে সেই রিপেয়ারটা করতে পারলো না, ঠিক করতে পারলো না, তখন কিন্তু সেই ড্যামেজটা বা সেই ভুলটা, এররটা কিন্তু ডিএনএ এর মধ্যে রয়ে গেল। মানে যেখানে ধরে নাও একটা অ্যাডেনিন আসার কথা ছিল, তার বদলে একটা ভুল অন্য কিছু একটা নিউক্লিওটাইড চলে এসেছে যেটা ভুল, তাহলে সেটা কিন্তু ড্যামেজ হিসাবে ধরা হয়। বা তার মধ্যে যথেষ্ট পরিমাণে পুষ্টিগুণ নেই বা গ্রোথ ফ্যাক্টর নেই, নিউট্রিয়েন্টস নেই, গ্রোথ ফ্যাক্টর নেই, তাহলে তখনও কিন্তু কোষ বিভাজিত মানে কোষ পরবর্তী দশায় যাবে না। ওকে, তো এই হলো জি1। তার মানে জি1 যখন চলছে সেখানে একটা চেক পয়েন্ট আছে, এই চেক পয়েন্ট গুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ, জি1 চেক পয়েন্ট আর একটা আছে জি2 তে চেক পয়েন্ট। খুব কড়া দুজন ব্যক্তি রয়েছে ধরে নাও, কৃষিগ্রাম হাই স্কুলের মাইক্রোফোন অন হয়ে আছে। হ্যাঁ তোমার, হ্যাঁ মাইক্রোফোন ঠিক আছে, ওকে। জি1 আর জি2 চেকপোস্ট যেমন হয়, একটা রাস্তায় তোমরা দেখেছো পুলিশের বা বিভিন্ন ধরনের, তারা কি করে, গাড়ি চেক করে, বাইক চেক করছে, তার কাগজপত্র ঠিক আছে কিনা, এই ধরনের যে চেক করছে, ঠিক একই রকম কোষও কি করে, দুটো চেক পয়েন্ট আছে, সেখানে চেক করে যে এই জিনিসগুলো ঠিকঠাক আছে কিনা। এই চেক পয়েন্টটা করার জন্য তোমরা বইতে পড়বে বা জেনে রাখো, সাইক্লিন বলে একটা প্রোটিন হয়, সাইক্লিন বলে একটা প্রোটিন হয়, সেটার দায়ী। আর আরেকটা হচ্ছে কি সিডিকে, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, সিডিকে বলে আরেকটা উৎসেচক হয়, সিডিকে কাইনেজ, এটাও একটা প্রোটিন, মানে উৎসেচক গুলো প্রোটিনই হয় আমাদের শরীরে। তো সেই প্রোটিন সাইক্লিন এবং সিডিকে, এই দুটো প্রোটিন হচ্ছে গিয়ে রেসপন্সিবল, দায়ী কিসের জন্য, এরা দেখে এই চেক পয়েন্টে এই প্রোটিন গুলো চেক করে যে সবকিছু ঠিকঠাক রয়েছে কিনা। তাহলে আমরা কি দেখলাম, জি1 দশায় কি কি জিনিসগুলো চেক হচ্ছে। জি1 দশায় আর কি হয়, প্রচুর পরিমাণে এমআরএনএ সিনথেসিস হয়, এমআরএনএ তৈরি হয়, টিআরএনএ তৈরি হয়, মানে ট্রান্সফার আরএনএ এবং এমআরএনএ, এগুলো হচ্ছে কি জি1 দশাতে তৈরি হয়। যখন জি1-এ কোনো ডিএনএ ড্যামেজ নেই, সবকিছু পর্যাপ্ত পরিমাণে রয়েছে, কোনো ডিএনএ ড্যামেজ নেই, তখন জি1 থেকে সেটা পরবর্তী দশাতে যায়।
কিছু কিছু কোষ আছে যারা এখানে একটা দেখতে পাচ্ছ G0 বা রেস্টিং ফেজ হচ্ছে গিয়ে রেস্টিং স্টেট বলা হচ্ছে। অন্যতম একটা উদাহরণ হচ্ছে যে কোষটা একবার বিভাজিত হওয়ার পরে তারা আর বিভাজনে চায় না আমাদের শরীরে, সেটা হচ্ছে স্নায়ু কোষ। নিউরন, নিউরন আমাদের শরীরে বিভাজিত হয় না। নিউরন, ঠিক আছে, নিউরন হচ্ছে একমাত্র যারা হচ্ছে গিয়ে G0 অবস্থাতে থাকে। তাহলে প্রশ্নটা হচ্ছে এই G0 দশাটা কি? এই G0 দশাটা হচ্ছে জিয়ান দশার পর মাঝেই এমন একটি দশা যেখানে কোষের বিপাক ক্রিয়া, কোষ যে বিপাক ক্রিয়াগুলো চলছে সেই বিপাক ক্রিয়াগুলোর আর বৃদ্ধি ঘটায় না, সেটা সেই অবস্থাতেই রাখে বা কিছু কিছু ক্ষেত্রে সেটাকে আরো কমিয়ে দেয়। অ্যাজ এ রেজাল্ট যেটা হয় সেটা হচ্ছে দিয়ে কোষটা নিষ্ক্রিয় হয়ে যায়। এটাকে বলা হয় নিষ্ক্রিয়, মানে কোষ বিভাজনের দিক থেকে দেখতে গেলে কোষটা নিষ্ক্রিয়। তার মানে কি নিউরনটা মরে গেছে? না, একদমই নয়, নিউরনটা মরে যায়নি। নিউরন একদম নিজের কাজটা একদম ঠিক মতো করছে। স্নায়ুর স্পন্দনকে এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠাচ্ছে, অ্যাক্সনের থ্রু দিয়ে কোষ দেহ ডেনড্রনের থ্রু দিয়ে পাঠাচ্ছে, কিন্তু সাইন্যাপস থেকে নিউরোট্রান্সমিটার বেরোচ্ছে, কিন্তু তারা বিভাজিত হচ্ছে। এই G0 দশাতে হচ্ছে গিয়ে বেশ কিছু কোষ চলে যায়, এবং এটার একটা অন্যতম কারণ হচ্ছে গিয়ে একটা বিশেষ অঙ্গাণু আছে যেটার নাম হচ্ছে, তোমরা সেন্ট্রোজোমের কথা পড়েছো, সেই সেন্ট্রোজোম নামক কোষ অঙ্গাণুটা আর থাকে না ওই কোষগুলো, তার ফলে আর কোষটা বিভাজিত হতে পারে না, প্রাণী কোষ। ঠিক আছে, তো এই G0 হচ্ছে গিয়ে যেটাকে বলা হয় রেস্টিং স্টেট। ঠিক আছে, পরবর্তীটা হচ্ছে, তাহলে এখানে কি কি চেক করলো? কোষের বৃদ্ধি চেক করলো, ইনক্রিজ ইন সাইজ, নতুন নতুন প্রোটিন তৈরি করলো, আর নতুন নতুন অর্গানেল বা কোষাঙ্গাণু তৈরি করলো। পরবর্তী দশাটা এস দশাতে কি হয়? এস দশাটায় প্রধান ঘটনাটা ঘটে হচ্ছে কোষের নিউক্লিয়াসের মধ্যে। নিউক্লিয়াসের মধ্যে কি ঘটনা ঘটে? নিউক্লিয়াসের মধ্যে রেপ্লিকেশন হয়। রেপ্লিকেশন কথাটার মানে আগের দিনকে আমরা হচ্ছে কি একটুখানি একজন বলেছিল বা জিজ্ঞেস করেছিলাম, রেপ্লিকেশন মানে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হবে। এই ঘটনাটা কোথায় ঘটছে? মানে ডিএনএ এর স্ট্র্যান্ডটা ডবল হয়ে যাবে। কারণ আমার যদি কোষকে বিভাজিত করতে হয়, নিউক্লিয়াসকে যদি দুভাগে ভাগ করতে হয়, তাহলে নিউক্লিয়াসের মধ্যে যে ডিএনএটা রয়েছে সেটারও নিশ্চয়ই আরেকটা জেরক্স তৈরি করতে হবে। আমাদের যখন, তোমাদের বন্ধুদের যখন কোনো একটা মেটেরিয়াল দরকার বা কোনো একটা বইয়ের কোনো একটা পোর্শনকে কপি করার দরকার পড়ছে, তাহলে কি, যদি একজনের থেকে আরেকজন শেয়ার করতে চাও, তাহলে সেখানে আমাকে কি করতে হবে? সেটাকে আমি কিন্তু অর্ধেকটা পাতা ছিঁড়ে একজনকে আর অর্ধেকটা পাতা আরেকজন নিয়ে তো পড়তে পারবে না, মানে সেটা কপি করতে হবে। তবেই সেই জিনিসটা অপত্য কোষের মধ্যে সম্পূর্ণ ইনফরমেশনটা যাবে, পুরো ইনফরমেশনটা। ঠিক একই ঘটনা ডিএনএ সিনথেসিস, এই সিনথেসিস ফেজে ডিএনএ সিনথেসিস হয়, যেটাকে বলা হয় রেপ্লিকেশন। ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়। ঠিক আছে, যেমন এখানে দেখতে পাচ্ছি একটা ডবল স্ট্র্যান্ডেড ডিএনএ থেকে সেই স্ট্র্যান্ড দুটো বা যে দ্বিতন্ত্রী সেই তন্ত্র দুটো, থ্রেড দুটো আলাদা হলো এবং নতুন একটা তৈরি হলো। ঠিক আছে, এই ঘটনাটা ঘটে। নেক্সট কি ঘটে? নেক্সট হচ্ছে গিয়ে G2 দশা। নাও G2 দশায় কি ঘটনা ঘটে? এই G2 দশাতে কোষ চেক করে যে কোষের সাইজটা, সেলের যে সাইজ, কোষের যে সাইজটা আছে সেটা ঠিকঠাক আছে কিনা, মানে পর্যাপ্ত পরিমাণে তার মধ্যে সাইটোপ্লাজম, পর্যাপ্ত পরিমাণে নিউট্রিয়েন্ট, পর্যাপ্ত পরিমাণে হচ্ছে গিয়ে বিভিন্ন কোষাঙ্গাণুগুলো, এবং কোষটা বৃদ্ধি পেয়ে একটা প্রাপ্ত আকার ধারণ করেছে, একটা পূর্ণতা পেয়েছে, তো সেই সেলের সাইজটা ঠিক আছে কিনা। 2 নম্বর আর কি চেক করে? 2 নম্বর যেটা অন্যতম গুরুত্বপূর্ণ, ডিএনএ রেপ্লিকেশনটা হলো, এই রেপ্লিকেশনের সময় কোনো ভুল হয়ে যায়নি তো? ডিএনএ রেপ্লিকেশনের সময় ডিএনএ এর মধ্যে কোনো ভুল ইনফরমেশন চলে যায়নি তো? তাহলেই কি হবে, নতুন কোষের মধ্যে সেই ভুলটা চলে যাবে। সেই ভুলটা নতুন কোষ, তার পরবর্তী কোষ, তার পরবর্তী কোষে এইভাবে থেকেই যাবে। এবং এই থেকে যাওয়াটা কিন্তু মিউটেশন বা এই ভুলটা যদি সাংঘাতিক আকারও ধারণ করতে পারে, তখন কিন্তু সেটা ম্যালিগন্যান্ট বা ক্যান্সারের দিকেও চলে যায়।
ঠিক আছে, কোষ চক্রের এই চেক পয়েন্ট গুলো যদি ঠিক মতো কাজ না করে, তাহলেই কোষের যে নিয়ন্ত্রিত বৃদ্ধি এবং নিয়ন্ত্রিত একটা যে বিভাজন পদ্ধতি, এইটা অনিয়ন্ত্রিত হয়ে যায়। এটা রেগুলেট হয় না, এটার কন্ট্রোলে থাকে না, হাতের বাইরে বেরিয়ে গেছে। তখন কোষ নিজের মতো বাড়ছে, নিজের মতো নতুন কোষ তৈরি করছে, মৃত্যু ঘটছে না কোষের। তার ফলে কি হলো, 8টা 10টা 100টা 200টা করতে করতে অজস্র কোষ একটা তৈরি হয়ে গেল, যেটা কিন্তু টিউমারের মতো আকার ধারণ করছে। কি হচ্ছে বেসিক্যালি, ওখানে প্রচুর অজস্র কোষ ওখানে তৈরি হয়েছে, যেগুলো মৃত্যু ঘটছে না। মৃত্যু হলে কি হতো, সেই কোষটা ওই জায়গাটা খালি হয়ে যেত, নতুন কোষ সেই জায়গাটা নিত। কিন্তু এই মৃত্যুটা যাতে না ঘটে, সেই কারণে চেক পয়েন্ট পদ্ধতির এই যে সাইক্লিন এবং সিডিকে, এই দুটো প্রোটিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সেই কারণে দেখো লেখা রয়েছে, দ্য সেল ডাবল চেকস। প্রথমবার চেক কখন করেছিল? প্রথমবার কিন্তু এই জি1-এ কিন্তু একবার চেক করা হয়েছে যে ডিএনএ ড্যামেজ আছে কিনা। সেই ডিএনএ ড্যামেজটা কোথা থেকে আসছে? সেই ডিএনএ ড্যামেজটা চেক করছে যে অপত্য কোষটা যখন তৈরি হলো তখন কোনো ডিএনএ ড্যামেজ। আবার এখানে জি2-তে কি চেক করছে যে ডিএনএ ড্যামেজ আছে কিনা, কখন হয়েছে? ডিএনএ রেপ্লিকেশনের সময় কোনো ড্যামেজ হয়েছে কি। সেই কারণে কোষ ডবল চেক করে দ্য ডুপ্লিকেটেড ক্রোমোজোম। ডুপ্লিকেট মানে একটা ক্রোমোজোম থেকে দুটো ক্রোমোজোম তৈরি হয়ে গেছে, ফর এরর অ্যান্ড মেকিং এনি নিডেড রিপেয়ার। যদি কোনো রিপেয়ারের দরকার পড়ে, তাহলে সেই রিপেয়ারটাকে করার চেষ্টা করে। যদি রিপেয়ার করতে পারে, তাহলে পরবর্তী দশাতে গেল। যদি রিপেয়ার করতে না পারে এবং চেক পয়েন্টের প্রত্যেকটা প্রোটিন ঠিক মতো কাজ করে, তাহলে কিন্তু কোষ পরবর্তী যে দশা, মানে মাইটোটিক ফেজেতে কিন্তু কোষ যেতে পারবে না। আমাদের শরীর বা উদ্ভিদের হোক প্রাণীদের হোক, কোষকে বিভাজিত হতে দেবে না। কোষ ওই অবস্থাতেই থাকবে, বা কিছুক্ষণ বাদে মাইক্রোফাজ বা লাইসোজোম দ্বারা বিভিন্ন উৎসেচক নিঃসৃত করে কোষটাকে হয়তো মেরেও দিতে পারে। কিন্তু কোষকে ওই ভুল একটা জিনিস নিয়ে, একটা ভুল কোষকে, আমি ভুল কোষ বলতে বোঝাতে চাইছি যে যেটার মধ্যে রেপ্লিকেশন হওয়ার সময় কিছু একটা ত্রুটি হয়েছে, যে ত্রুটিটাকে রিপেয়ার করতে পারেনি, তাহলে সেই কোষটাকে কিন্তু বিভাজিত হতে দেয় না। ঠিক আছে, তো এই হচ্ছে গিয়ে কোষ চক্রের বিভিন্ন দশাগুলো রয়েছে। পরের দিনকে আমরা হচ্ছে গিয়ে মেটাফেজের হচ্ছে গিয়ে ডিটেলটা নিয়ে আলোচনা শুরু করব। আমি আজকে আর মেটাফেজটা স্টার্ট করছি না, কারণ মেটাফেজের আবার 4টে দশা, প্রফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। সেগুলো নিয়ে আমরা অন্য একদিন আলোচনা করব। ঠিক আছে, আমি জাস্ট একটা ছোট্ট ভিডিও কিরকম হয় জাস্ট নিউক্লিয়ার বিভাজন সেটা দিয়ে, এটা যদি আমরা পরের দিনকেও দেখবো, জাস্ট টু মেক ইউ ইন্টারেস্টিং, মেক দ্য হোল থিং। যে ঘটনাটা কি ঘটে, দুটো, তোমরা আশা করছি ভিডিওটা দেখতে পাচ্ছ। কি হয় কোষ বিভাজনের সময়? মাইটোসিস বিভাজনটা এখানে মেনলি দেখানো হয়েছে, প্রফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজটা, যেটা আমরা আজকে আলোচনা করলাম না। সেখানে কি হয়, দুটো নতুন নিউক্লিয়াস তৈরি হয়, এবং নিউক্লিয়াস হওয়ার পরে কি হয়, সাইটোপ্লাজমটা যেমন এখন দেখতে পাচ্ছ বিভাজিত হয়ে গেল, দিয়ে দুটো নতুন কোষ তৈরি করলো। দুর্দান্ত, একটা দারুণ সুন্দর পদ্ধতি বা মেকানিজম ঘটে। এটা কি দেখতে পাচ্ছ, নিউক্লিয় জালক। নিউক্লিয় জালকের সাথে কি রয়েছে, হলুদ রঙের, ওটা নিউক্লিয় লাস। আর বাইরেরটা কি, ওটা নিউক্লিয়াস। এদিকে যে দুটো দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বেসিক্যালি সেন্ট্রোজোমটা দেখতে পাচ্ছ। প্রফেজ দশায় কি হয়, সেই সেন্ট্রোজোম বা সেন্ট্রিওল গুলো দুদিকে হচ্ছে গিয়ে, ফার্স্ট হচ্ছে গিয়ে ক্রোম্যাটিন গুলো বা নিউক্লিয় জালক গুলো কন্ডেন্স হয়। কন্ডেন্স হয়ে ক্রোম্যাটিড তৈরি করে। সেন্ট্রোমিয়ার, ক্রোমোজোমের গঠন কি, এগুলো আমরা আগের দিনকে আলোচনা করেছি। নেক্সট কি, নেক্সট হচ্ছে গিয়ে ডিম তন্তুর গঠন হয় বলে একটা পদ্ধতি আছে। এগুলো জাস্ট তোমরা ভিডিওটা একটুখানি জাস্ট কুইকলি দেখো, পরের দিনকে এগুলো নিয়েই আমরা আলোচনা করব। সেই কারণে আমি আগের দিনকে একটুখানি বলে রাখছি, যদি কেউ ইচ্ছা থাকে বা তোমরা একটু পড়ে বা দেখেও আসতে পারো, তাহলে খুব সুবিধা হবে। এই কাইনেটোকোর অঞ্চলে, ক্রোমোজোমের কাইনেটোকোর অঞ্চলে ডিম তন্তুগুলো কি হয়, স্পিন্ডেল ফাইবার গুলো যুক্ত হয়। দিয়ে আমাদের পৃথিবীর যেমন নিরক্ষীয় অঞ্চল আছে, ভূগোলে তোমরা পড়েছো, ইকুইটোরিয়াল রিজিয়ন, নিরক্ষীয় অঞ্চলে কোষের একদম মাঝখানে নিরক্ষরেখা, যদি এটাকে একটা গোল ধরি, তার নিরক্ষীয় অঞ্চলে হচ্ছে গিয়ে প্রত্যেকটা ক্রোমোজোম সজ্জিত হয়। তারপরে সেই ক্রোম্যাটিড দুটো আলাদা হয়েছে। প্রত্যেকটা ক্রোমোজোমে কি আছে, দুটো করে ক্রোম্যাটিড রয়েছে।
সেই ক্রোম্যাটিড দুটো দেখো দুদিকে টানছে, আলাদা হয়ে গেল কাইনেটোকোর থেকে। এবার চিন্তা করো এই ঘটনাটা তোমাদের যে স্কিনের যে কোষগুলো রয়েছে, ধরো তোমরা এখন চোখের সামনে প্রত্যেকে যদি হাত দাও, তোমাদের হাতের যে বা চামড়ার যে কোষগুলো, আমাদের শরীরের ভেতরটা না হয় আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু বাইরের দিকে যে এত কোষ রয়েছে সেই প্রত্যেকটা কোষের মধ্যে ক্রমাগত ভাবো যে এতগুলো কোষ মারা যাচ্ছে এবং সেখানে নতুন নতুন কোষ তৈরি হচ্ছে। এই পদ্ধতি সারাক্ষণ আমাদের শরীরের মধ্যে ঘটে চলেছে। ঠিক আছে, এই ডটার ক্রোম্যাটিড বা এই ধরনের ক্রোম্যাটিড গুলো তৈরি হয়, তারপরে সেগুলো আবার নিজেদের মধ্যে খুলে যায়, দিয়ে আবার নিউক্লিয় জালকের মতো ধারণ করে, নিউক্লিয়ার মেমব্রেন আবার তৈরি হয়, নিউক্লিওলাস হলো, এবং আলটিমেটলি দুটো নতুন কোষ, অপত্য কোষ তৈরি হলো, এবং সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজম বিভাজিত। এটা হচ্ছে প্রাণী কোষের বিভাজন, তোমরা দেখছো এখানে যেটা দেখানো হচ্ছে। ঠিক আছে, ব্যাস। তো এই পদ্ধতিটাই আমরা হচ্ছে কি নেক্সট দিনকে আরো ডিটেলে আলোচনা করবো। ঠিক আছে, কারোর কোনো কোশ্চেন বা কারোর কোনো ডাউট? এনি কোশ্চেন, এনি ডাউট? যদি থাকে পরবর্তী নেক্সট ক্লাস হচ্ছে কি আমি কিন্তু আবার জিজ্ঞেস করবো, তারপরে হচ্ছে কি ক্লাস শুরু হবে। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। সো থ্যাংক ইউ অল অফ ইউ।